ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরা রাজ, ত্রিপুরার রাজতন্ত্রের ইতিহাস, ত্রিপুরার রাজাদের ইতিহাস। ইতিপূর্বে আলোচনা করেছি ধন্যমাণিক্য পর্যন্ত, এবং ধন্যমাণিক্য বসন্ত রোগে মৃত্যু হয়েছিল। রাজমালার এবং মুদ্রার সাক্ষ্য অনুসারে আমরা জানতে পারি ধন্যমাণিক্য 1515 পর্যন্ত শাসন করেছিলেন। এবার আজকের এই ভিডিওতে দুইজন মাণিক্য রাজার কথা আলোচনা করব। 1515 থেকে 1521 পর্যন্ত শাসন করেছিলেন ধ্বজমাণিক্য, আর 1522 থেকে 1527 পর্যন্ত শাসন করেছিলেন দেবমাণিক্য। তাহলে ধ্বজমাণিক্য এবং দেবমাণিক্যের বিষয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ধন্যমাণিক্যের জ্যেষ্ঠ পুত্র এবং দেবমাণিক্যের বড় ভাই ছিলেন ধ্বজমাণিক্য। ধ্বজমাণিক্যের সম্ভাব্য রাজত্বকাল ছিল 1515 থেকে 1521 খ্রিস্টাব্দ। রাজধানী রাঙ্গামাটি থেকে কয়েক ক্রুশ উত্তরে তিনি এক দুর্গ নির্মাণ করেন। ত্রিপুরার বংশাবলী ও কৈলাসচন্দ্র সিংহের রাজমালায় ধ্বজমাণিক্যের নাম থাকলেও পুরাতন রাজমালায় তার কোনো উল্লেখ নেই। তার রাজত্বকাল সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, কারণ ধ্বজমাণিক্যের রাজত্বকালের কোনো ঐতিহাসিক উপাদান নেই। তবে একটা যে বিষয়, যে 1515 থেকে 1521 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। দেবমাণিক্য এবং ধন্যমাণিক্যের মধ্যবর্তী শাসক ছিলেন ধ্বজমাণিক্য। ধ্বজমাণিক্যের পর যার উল্লেখ পাওয়া যায় রাজবংশাবলীতে, তিনি হচ্ছেন দেবমাণিক্য। 1522 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, 1527 পর্যন্ত তিনি শাসন করেন। দেবমাণিক্য কে ছিলেন? ধন্যমাণিক্যের কনিষ্ঠ পুত্র ছিলেন দেবমাণিক্য এবং ধ্বজমাণিক্যের ছোট ভাই ছিলেন দেবমাণিক্য। দেবমাণিক্যের মুদ্রা পাওয়া গেছে 1520 খ্রিস্টাব্দের। কৈলাসচন্দ্র সিংহের মতে দেবমাণিক্য ধ্বজমাণিক্যের নাবালক পুত্র ইন্দ্রের দাবি অগ্রাহ্য করে ত্রিপুরার সিংহাসন অধিকার করেছিলেন। ধন্যমাণিক্য 1515 খ্রিস্টাব্দ অর্থাৎ মৃত্যুর কিছু পূর্বে চট্টগ্রাম অধিকার করেছিলেন, কিন্তু এর অল্প কিছুদিন পরেই আরাকান রাজ চট্টগ্রাম ভ্রমণ করেন এবং সেই সময় চট্টগ্রাম আরাকান রাজ এর অধিকারে ছিল বলে উল্লেখ করা হয়েছে। রাজমালায় বলা হয়েছে যে দেবমাণিক্য চট্টগ্রামে থানা বা সেনা শিবির স্থাপন করেছিলেন। ওই সময় সেনা শিবিরকে বলা হতো থানা। এর থেকে অনুমান করা হয় দেবমাণিক্য আরাকান রাজের কাছ থেকে চট্টগ্রাম পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু মুসলিম সাক্ষ্য ও পর্তুগিজ বণিকদের বিবরণ থেকে জানা যায় যে চট্টগ্রাম দেবমাণিক্যের সমসাময়িক সুলতান নসরত শাহের অধীনে ছিল। সুলতান নসরত শাহের সঙ্গে দেবমাণিক্যের সংঘর্ষ হয়েছিল, তা জানা যায় মোহাম্মদ খান রচিত মুকতুল হোসেন কাব্যগ্রন্থ থেকে। মুকতুল হোসেন ত্রিপুরা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। মোহাম্মদ খানের মতে তার পূর্বপুরুষ হামজা খান ত্রিপুরার সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। দেবমাণিক্য 1450 শক ও 1452 শকে যে স্মারক মুদ্রা প্রচার করেন, তাতে দেবমাণিক্যকে সুবর্ণগ্রাম বিজয়ী বলা হয়েছে। এই মুদ্রাগুলি থেকে প্রমাণিত হয় যে দেবমাণিক্য অন্তত সাময়িকভাবে বাংলার সুলতান নসরত শাহের কাছ থেকে সুবর্ণগ্রাম জয় করেছিলেন। নসরত শাহ সেই সময় মুঘল সম্রাট বাবরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং সেই সুযোগে সম্ভবত দেবমাণিক্য সুবর্ণগ্রাম জয় করেছিলেন। দেবমাণিক্য ভুলুয়া বা নোয়াখালী জয় করে, নোয়াখালীর পূর্ব নাম ছিল ভুলুয়া, নোয়াখালী জয় করে দুরাসার সাগর তীর পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিলেন। তা তার 1442 শকে অর্থাৎ 1502 খ্রিস্টাব্দের স্মারক মুদ্রা থেকে প্রমাণিত হয়। 1442 শকের ভুলুয়া অভিযানের মুদ্রা থেকে অনুমান করা যেতে পারে যে দেবমাণিক্য 1520 খ্রিস্টাব্দের পূর্বেই ত্রিপুরার রাজা হয়েছিলেন। কথিত আছে দেবমাণিক্য মিথিলা নিবাসী তান্ত্রিক সন্ন্যাসী লক্ষ্মীনারায়ণের প্রভাবাধীন হয়ে পড়েছিলেন। এটাই হয়েছিল তার কাল। এই সুযোগে লক্ষ্মীনারায়ণ ক্ষমতালোভী হয়ে পড়েন এবং
দেবমাণিক্যের সরলতার সুযোগে এবং বন্ধুত্বের সুযোগ নিয়ে দেবমাণিক্যকে হত্যা করেন। দেবমাণিক্যের চিতায় তার প্রধান মহিষী ও চন্তাই কন্যা আত্মোৎসর্গ করেন। দেবমাণিক্যের নাবালক পুত্র ইন্দ্রের অভিভাবক হিসাবে রাজ্য শাসন করলে সেনানায়করা ক্ষিপ্ত হয়ে লক্ষ্মীনারায়ণ দেবমাণিক্যের মহিষী ও পুত্র ইন্দ্রকে হত্যা করে। এই কাহিনী কতটা সত্য বলা কঠিন। কৈলাসচন্দ্র সিংহ তার রাজমালায় লক্ষ্মীনারায়ণের স্থানে চন্তাই পুরোহিতের নাম উল্লেখ করেছেন। তিনি ইন্দ্রকে ধ্বজমাণিক্যের পুত্র হিসাবে বর্ণনা করেছেন। সুতরাং ইন্দ্রের মতে দেবমাণিক্য ধ্বজমাণিক্যের মহিষী ছিলেন। সম্ভবত দেবমাণিক্য 1530 পর্যন্ত রাজত্ব করেছিলেন। এর পরবর্তী ভিডিওতে থাকবে ইন্দ্রমাণিক্য এবং তার পরবর্তী শাসকগণ। তাহলে আজকের মতো এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই ত্রিপুরার ইতিহাস জানতে ত্রিপুরার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।